আমরা আজকে হোমিও গীতিমালার যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে অ্যাব্রোটেনাম। অ্যাব্রোটেনাম হচ্ছে, আমরা অনেক কিছু পড়েছি, কিন্তু মনে রাখার পক্ষে কবিতার আকারে যদি আমরা পড়ি তাহলে আমাদের মনে রাখা একটু সুবিধা হয়। অ্যাব্রোটে শীর্ণতা নিম্নদেহে বেশি হয়, খায় তবু দিন দিন দেহ হয় ক্ষয়। যেটা আমরা ইমাসিয়েশন বলি, ইমাসিয়েশনটা অনেকের মধ্যে দেখা যায়, অর্থাৎ দেহ শীর্ণ হয়ে যাওয়া। এই শীর্ণ হওয়ার অনেক মেডিসিন আছে, কিন্তু অ্যাব্রোটেনের মধ্যে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে শীর্ণতা নিয়ে দেহে বেশি হয়, আর খায় তবু দিন দিন দেহ হয় ক্ষয়। অ্যাব্রোটেনের রোগী কিন্তু খায়, প্রচুর পরিমাণে খায়, কিন্তু অনেক সময় বলে খায় গায়ে লাগে না। তা এই যে বিষয়টা, আমরা এর আগে যে খানিক্ষণ আগেও যে বাচ্চাটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে ডিএমডি। ডিএমডি হচ্ছে তার মাসেলের ক্ষয়, মাসেলের পুষ্টির অভাব। তাই মাসেলের পুষ্টির অভাবে এটা কিন্তু একটা ফার্স্ট গ্রেড মেডিসিন, অর্থাৎ ডিএমডির যে সিমটমস সেখানে কিন্তু একটা ফার্স্ট গ্রেড মেডিসিন। তা কীরকম, আমরা যদি এই বাচ্চাটার মধ্যে এই লক্ষণটা যদি পাই তাহলে আমরা চিন্তা করতে পারি বাচ্চাটাকে দেওয়া যাবে কিনা। অ্যাব্রোটমে শীর্ণতা নিম্নে দেহে বেশি হয়, অর্থাৎ লোয়ার এক্সট্রিমিটিসে তার শীর্ণতা বেশি হয়, আর খায় দায় তবু দিন দিন দেহ হয় ক্ষয়। তার খাওয়ার কোনো রকম অসুবিধা নেই, কিন্তু দেহ শুকিয়ে যাচ্ছে। পোষণ গোলযোগেতে বিশেষ তার, পর্যায় উদারময় কোষ্ঠবদ্ধ যার। আরেকটি রেড লাইন সিমটমস, সেটা হচ্ছে তার যে হজমের গোলমাল, সেটা হচ্ছে এই গোলমালের জন্য পর্যায়ক্রমে কখনো কনস্টিপেশন, কখনো ডায়রিয়া, কখনো উদরময়, কখনো কোষ্ঠবদ্ধতা। হেমস্ফোটক, কবজি বশ, শুকনো বা ফোলা, জীর্ণ জ্বর, রুক্ষ শিশু, বৃদ্ধ সমতুল। তা হিমস্ফোটক, কবজি বশ, স্ফোটক মানে আমরা বয়েল, হিমস্ফোটক, কবজি বশ, শুকনো বা ফোলা, তার যে এক্সট্রিমিটিসগুলো কখনো শুকনো বা ফোলা ফোলা ভাব থাকে। জীর্ণ জ্বর, রুক্ষ শিশু, বৃদ্ধ সমতল, অর্থাৎ বাচ্চা ছেলেদেরকে অনেক সময় বয়স্কদের মতো মনে হয়। অল্প বয়স, তার এই যে মানে শীর্ণতা জীর্ণতার জন্য তাকে অল্প বয়সে কিন্তু বয়স্ক লোকদের মতো মনে হয়। তাহলে আমরা এই ওষুধটা যখন মেডিকা করব, অনেক কিছু কিন্তু আমাদের করতে হয়। আমরা কিন্তু অ্যাট এ গ্লান্স কয়েকটা লক্ষণ দেখে কিন্তু অ্যাব্রোটেনের কথাটা চিন্তা করতে পারি। এবার আসা যাক দ্বিতীয় যে ওষুধটা, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিড ওষুধগুলোকে আমরা দুটো ভাবে বলি, যেমন অ্যাসিটিক অ্যাসিড বলি, আবার অ্যাসিটিক বলি, নাইট্রিক অ্যাসিড বলি, আবার অ্যাসিড নাইট্রিক বলি। এরকম অ্যাসিড যেখানে থাকে, অ্যাসিড কথাটা কখনো আগে থাকে, কখনো পরে থাকে। সুতরাং অ্যাসিড যেখানে, যে ওষুধগুলোর মধ্যে অ্যাসিড কথাটা লেখা থাকলে সেখানে কিন্তু দুই রকম থাকলে বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই। তাহলে আমরা অ্যাসিটিক অ্যাসিডকে অ্যাসিটিক বলতে পারি। তাহলে তার লক্ষণটা কি,
উপত্বক থেকে অ্যাসিটিককে অবিরত পালাক্রমে আঘাতে বা বয় ধারা রক্ত, শীর্ণ শিশু মারাত্মক আঘাতের ফল, জ্বর ছাড়া সব রোগে পিপাসা প্রবল। এটা রেড লাইন সিমটমস। কি বলছে? উপত্বক, ত্বক মানে আমাদের স্কিন, তা স্কিনের উপত্বক যেটা থেকে অ্যাসিডিকে অবিরত পালাক্রমে আঘাতে বা বয় ধারা রক্ত, আঘাতে তার রক্তস্রাব যদি হয় আর সেটা কন্টিনিউ চলতে থাকে। শীর্ণ শিশু, শিশুর চেহারা শীর্ণ জীর্ণ থাকে, মারাত্মক আঘাতের ফলে তার এই রোগটা হয়। জ্বর ছাড়া সব রোগে পিপাসা প্রবল। এখানে একটা পিকুলার সিমটমস, সেটা হচ্ছে সব সময় তার জল পিপাসা থাকে, কিন্তু শুধুমাত্র জ্বরের ক্ষেত্রে জল পিপাসা থাকে না। সব ক্ষেত্রে জল পিপাসা থাকে, শুধু জ্বরের ক্ষেত্রে জল পিপাসা থাকে না। তার মানে আমরা যেটা আমাদের নর্মাল যেটা হওয়ার কথা, জ্বর হলে কি হয়? জ্বর হলে আমাদের গায়ে উত্তাপ থাকে, উত্তাপ থাকলে কি হয়? একটা ডিহাইড্রেশন হয়, ডিহাইড্রেশন হলে কি হয়? ডিহাইড্রেশন হলে আমার জল পিপাসা লাগে। এইটাই তো নর্মাল অবস্থা হওয়ার কথা। কিন্তু জ্বরে যদি তার জল পিপাসা না থাকে, সেটা আনকমন পিকুলার সিমটমস। তাহলে তার সব কিছুতেই জল পিপাসা আছে, কিন্তু জ্বরের ক্ষেত্রে জল পিপাসা নেই। এটা হচ্ছে একটা আনকমন পিকুলার সিমটমস। রাত ঘাম জ্বর, পুর কফ নিঃশ্বাসেতে, চিত হয়ে না পারে ছুটে ষষ্ঠী উপর হতেই। আরেকটা আনকমন পিকুলার সিমটমস, সেটা হচ্ছে রাত ঘাম, যেটাকে আমরা বলি নাইট সোয়েট। নাইট সোয়েটটা কিন্তু একটা খারাপ ইন্ডিকেশন দেয়। নাইট সোয়েট কাদের হয়? অর্থাৎ টিউবারকুলোসিস, ডায়াবেটিস যাদের, তাদের নাইট সোয়েট হয়। তাই নাইট সোয়েট লক্ষণটা খুব ভালো নয়। রাত ঘাম জ্বর আর হচ্ছে পুর কাপ নিঃশ্বাসেতে। আমরা অনেক রকম কাশি দেখি, তা এই হুবিং কাপ দেখি, পুর কাপ দেখি, এই সমস্ত পুর কাপ। এই কাশিটা বাড়ে কিসে? নিঃশ্বাস নিতে যে বাড়ে। আর চিত হয়ে না পারে শুতে, চিত হয়ে সে শুতে পারে না, শুতে স্বস্তি উপর হতেই। উপর হয়ে শুলে সে আরাম বোধ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। বেশি যদি লক্ষ্য করি লক্ষণ নিচয়, যক্ষা রোগীর চিত্ত ছাড়া কিছু কি তার হয়? তাহলে আমরা যে লক্ষণটা পেলাম, সেই লক্ষণগুলো কোন রোগের ইন্ডিকেশন দিচ্ছে? সেটা হচ্ছে টিবি রোগের ইন্ডিকেশন দিচ্ছে। কারণ টিবি রোগের ক্ষেত্রে কিন্তু নাইট সোয়েটটা দেখা যায়। তাহলে আমরা টোটালিটি সিমটমসের বেসিসে টিবি রোগীর ক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যাসিটিক অ্যাসিডটা ব্যবহার করতে পারি। আরেকটি অ্যাসিড জাতীয় ওষুধ, তার নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড বা অ্যাসিড নাইট্রিক। অ্যাসিড নাইট্রিক বা নাইট্রিক অ্যাসিড, তা উপদংশ গুটিকা বা পারদের ঘাতে ক্ষিপ্ত অঙ্গ রক্ত ঝরে সামান্য আঘাতে। আমরা নাইট্রিক অ্যাসিড, এটা টোটালি একটা অ্যান্টি সিভিলিস্টিক ড্রাগ। আমরা অ্যান্টি সিভিলিস্টিক ড্রাগের অনেক নারায়ণবাবু একটা লিস্ট পাঠিয়েছিলেন, অ্যান্টি সাইকোটিক, অ্যান্টি সিভিলিস্টিক, অ্যান্টি সিভিলিস্টিক। আমি সেটা সবাইকে শেয়ার করে দিয়েছি, ওটা একটু লক্ষ্য রাখবেন। তা নাইট্রিক অ্যাসিড হচ্ছে একটা অ্যান্টি সিভিলিস্টিক ড্রাগ। তা এই অ্যান্টি সিভিলিস্টিক হলেও ডাইরেক্ট যেটা সিভিলিস, আমরা সিভিলিস্টিক মায়াজম এক কথা আর সিভিলিস্টিক রোগ একটা কথা, এই দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবেন না। সিভিলিস্টিক রোগটা হচ্ছে
অর্থাৎ তার যে জেনিটাল পার্টে আলসার হওয়া, জেনিটাল, সে মেল হতে পারে ফিমেল হতে পারে, তার জেনিটাল পার্টে আলসার হলে তাকে আমরা সিফিলিস রোগ বলি। সিফিলিস দুষ্ট কোনো মেল ফিমেল থেকে এফেক্টেড হয়ে সে যদি অন্য কোনো সুস্থ মেল ফিমেলের সঙ্গে তাদের যদি সেক্সুয়াল কন্ট্যাক্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা তার সেই রোগটা হওয়ার মানে প্রবণতা বা সম্ভাবনা থাকে। তা এই যে ডাইরেক্ট যেটা হলো সেটা হচ্ছে সিফিলিস রোগ। আর সিফিলিস্টিক মানে পূর্বপুরুষ থেকে প্রাপ্ত হওয়া সিফিলিস্টিক মায়াজম নিয়ে কেউ জন্মালে সেটা হচ্ছে সিফিলিস্টিক মায়াজম। তাহলে সিফিলিস্টিক রোগ আর মায়াজম দুটোর মধ্যে কিন্তু ফারাক আছে। তাহলে উপদংশ গুটিকা এই সিফিলিস রোগ হলে তার একটা জেনিটাল পার্টে অ্যাবনর্মাল একটা গ্রোথ হয়, একটা অ্যাবনর্মাল গ্রোথ হয়। সেই গ্রোথটাকে মানে ভেঙে গিয়ে সেখানে ক্ষত তৈরি হয়, হ্যাঁ, তাকে বলা হয় স্যাঙ্কার। এই ক্ষত গুটিকা থাকবে। আর আমরা জানি সিফিলিস রোগের যে ধাপ তাকে বলা হয় পারদুষ্ট বলা হয়। আমরা আগেকার দিনে শুনতাম যে কারোর সঙ্গে কোনো শত্রুতা থাকলে আমরা যে থার্মোমিটার যে পারদ আছে সেই পারদ খাইয়ে দিত। খাইয়ে দেওয়ার ফলে কি হতো, তার মধ্যে একটা পারদ দুষ্ট রোগ তৈরি হতো। সেটা জাস্ট লাইক সিফিলিস রোগের মতো, অর্থাৎ তার পারা দুষ্ট হয়ে তার সিফিলিসের মতো আর্টিফিশিয়াল একটা রোগ তৈরি হতো। আমরা ড্রাগ প্রুভিংয়ের সময় দেখেছি যে আমরা যে ওষুধটা ব্যবহার করি মার্কুরিয়াস সল্ট সলিউশন, সেটাও কিন্তু মার্কুরিয়াস সলিউশনও কিন্তু আমাদের ওই পাড়া অর্থাৎ যে পারদ আছে পারদ থেকে তৈরি করা হয়। তা উপদংশ গুটিকা বা পারদের ধাতে ক্ষিপ্ত অঙ্গ রক্ত ঝরে সামান্য আঘাতে। অর্থাৎ আমরা জানি যে কিছু রোগের ক্ষেত্রে একটা টেন্ডেন্সি থাকে, তার ব্লিডিং টেন্ডেন্সি, সামান্য আঘাতে ব্লিডিং হয়। কারো দেখা যায় অনেকটা কেটে গেল, রক্ত কম পড়লো। কারো দেখা গেল সামান্য আঘাতে সে রক্ত ঝরতেই থাকে। এই যে প্রবণতা, এই প্রবণতাটাকে অনেকের মধ্যে থাকে। তা অ্যাসিড নাইট্রিকের মধ্যে একটা প্রবণতা রয়েছে, যেটা হচ্ছে তার রক্ত সামান্য আঘাতে রক্ত ঝরে। অ্যাসিড নাইট্রিক শান্তি শকটারোহণে, শকট মানে কোনো যানবাহন, শকট মানে হচ্ছে কোনো যানবাহন, সেই তার হচ্ছে নাইট্রিক অ্যাসিড শান্তি শকটারোহণে, অর্থাৎ কোনো গাড়ি ঘোড়া চললে সেখানে তার একটা শান্তি পায়। পশ্চাৎ দেশে মাথা ব্যথা মস্তকে, আর পশ্চাৎ দেশে মাথা ব্যথা, মাথার যে পিছন দিকে মাথা ব্যথা হয়, আর মস্তকে আর চারিদিকে দীর্ঘস্থির বন্ধন ফিতা। অর্থাৎ মানে এটা গ্লোনাইনের মধ্যেও আছে। অর্থাৎ মনে হয় কোনো ফিতে দিয়ে, কোনো গার্ডার দিয়ে মাথাটাকে বেঁধে রেখেছে, চাপ ধরা মতো একটা যন্ত্রণা। চারিদিকে দীর্ঘস্থির বন্ধন ফিতা। ত্বক আর উপত্বক মিলন স্থানেতে, ত্বক আর উপত্বক মিলন, আমাদের চামড়া যে স্কিনটা তার নিচে আরেকটা লেয়ার থাকে তাকে বলা হয় উপত্বক। তবে ত্বক আর উপত্বক মিলন স্থানেতে, যেখানে দুটো জাংশন, সেই জাংশনে কি হয়, কর্তৃত জ্বলন্ত ব্যথা রয় মাসে কেটে ফেলার মতো যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা হয়। আর সেই যন্ত্রণার ক্যারেক্টার হচ্ছে বার্নিং সেন্সেশন, জ্বলন্ত ব্যথা। পিত্তায়ন ঘর্মস্রাব করয় বর্ধন, যৎপিত জ্বালাতে তাই জ্ঞানী জন। তাহলে আমাদের যে পিত্তটা
বেশি সিক্রেশন হয় কখন? যখন আমাদের যে লিভার, যকৃৎ, লিভারটা আক্রান্ত হয়। এবং এই যে পিত্ত এবং ঘর্মস্রাব, কলয়ে বর্ধন, যকৃৎ জ্বালাতে তাই জ্ঞানী যেন, যেটা আমাদের লিভারের যদি কোনো বার্নিং সেন্সেশন হয়, সেই ক্ষেত্রে আমরা এই অ্যাসিড নাইট্রিকটা ব্যবহার করতে পারি। মুখে লালা, দন্তমাড়ি থেকে ঝরে রক্ত, মুখে লালা, প্রফিউজ স্যালাইভেশন, প্রফিউজ স্যালাইভা ডিসচার্জ হয়। আর আমাদের যে গাম, মাড়ি, দাঁতের যে মাড়ি, সেখান থেকে রক্ত ঝরে। তাহলে আমরা এইটা আরও লক্ষ্য করেছি যে এই লক্ষণগুলো কিন্তু মার্শালের মধ্যেও আছে, মার্শালের মধ্যেও আছে, আবার নাইট্রিক অ্যাসিডের মধ্যেও আছে, বা অ্যাসিড নাইট্রিকের মধ্যে আছে। অ্যাসিড নাইট্রিক আর নাইট্রিক অ্যাসিড একই ব্যাপার। তাহলে কোণে কিংবা মুখে ক্ষত, দাঁত শিথিল। তাহলে কোণে কিংবা মুখে, আমাদের মুখে, জিহ্বা, ঠোঁটের কোণে, এই সমস্ত জায়গায় আলসার হয়। এটা কিন্তু মার্শালের মধ্যেও আছে। অর্থাৎ আমরা লক্ষ্য করছি যে অ্যান্টিসিপিলিস্টিক ড্রাগের মধ্যে এরকম মুখে ঘা বা ঠোঁটে কোণে ঘা, এগুলো লক্ষ্য করা যায়। অশ্বমত তীব্র গন্ধ, প্রস্রাবে ভয়, চক্ষু মধ্যে ক্ষত কিংবা বেদনা যে রয়। আরেকটা রেড লাইন বা গাইডলাইন সিমটমস, সেটা হচ্ছে অ্যাসিড নাইট্রিকের যে প্রস্রাব, সেই প্রস্রাব যেখানে পড়ে আসে তীব্র গন্ধ, দুর্গন্ধ, এবং সেটা ঝাঁঝালো গন্ধ। আমরা অ্যাসিড নাইট্রিকের মধ্যে যে তীব্র গন্ধ পাই, তা আরো অনেক মেডিসিনের মধ্যে আছে। তা সেই গন্ধটা কিসের গন্ধ? অ্যাসিড নাইট্রিকের যে গন্ধটা, সেটা হচ্ছে ঘোড়ার পেচ্ছাবের মতো গন্ধ। এত তীব্র গন্ধ যে ঘোড়ার পেচ্ছাবের মতো, অশ্বমত তীব্র গন্ধ, প্রস্রাবেতে রয়, চক্ষু মধ্যে ক্ষত কিংবা বেদনা যে রয়। চোখের মধ্যে, চোখের কোণে ঘা হতে পারে এবং সেখানে একটা ব্যথা থাকে। কাশির সাথে কোষ্ঠবদ্ধ, যখন কাশি হয়, কাশির সময় তার একটা কনস্টিপেশন থাকে, এক পাশে গলে, রয় ঘা, কফ গলে না কিন্তু কাশলে পড়ে। রয় ঘা, কফ গলে না কিন্তু কাশতে পড়ে। মল ত্যাগে ঘন্টা ধরে কর্তৃত বেদনা, পায়খানা যখন করে তখন তার মলদ্বারে, যেটা রেকটাম বা অ্যানাসে, একটা বার্নিং সেন্সেশন থাকে, জ্বালা করে, আর সেই জ্বালাটা অনেকক্ষণ ধরে থাকে। জ্বরের বিকারে রক্ত লোহিত বরণ, জ্বর যখন হয় তখন তার মুখ, চোখ অর্থাৎ লোহিত বর্ণ বা রক্তবর্ণ থাকে। দ্বিতীয়, দশম কিংবা চতুর্থ ক্রমেতে, ত্রিংশ ক্রম অস্বাদিতে কর নির্বাচন। তাহলে আমরা এই পোটেন্সিটা বলে দেওয়া হলো। পোটেন্সি বলছে দশম কিংবা তত্ত্বধর ক্রমেতে, ত্রিংশ ক্রম অস্বাদিতে কর নির্বাচন। যেখানে পাইলস হবে সেই ক্ষেত্রে আমরা 30 পোটেন্সি দেব। বৈরী ভাব, ল্যাকেসি সহিত যাপন। আর আমরা যে ড্রাগ রিলেশনশিপে আমরা লিস্ট পাঠিয়েছি, ওটা দেখে নেবেন। ড্রাগ রিলেশনশিপে রয়েছে কিছু কিছু ওষুধের সঙ্গে অ্যানিমিক্যাল রিলেশন রয়েছে। তাহলে অ্যাসিড নাইট্রিকের সঙ্গে অ্যানিমিক্যাল রিলেশন কার?
সেটা হচ্ছে ল্যাকিসিসের। বৈরী ভাব ল্যাকিসিস সহিত জ্ঞাপন। ল্যাকিসিসের মধ্যে সঙ্গে তার একটা এনিমিক্যাল রিলেশন। পাইন জলে 1 গ্রাম অ্যাসিড তরল অশ্বেতে ধারণ করে করস সবল। অর্থাৎ 1 গ্রাম অ্যাসিড নাইট্রিক 1 পাইন্ট বা 1 পাইন্ট জলের মধ্যে গুলে দিয়ে সেখানে যদি আমরা রেকটামে মানে ওয়াশ করি তাহলে তার একটু আরাম বোধ করে। তাহলে আমরা অ্যাসিড নাইট্রিক নিয়ে আলোচনা করলাম। আর আমরা মোটামুটি আজকে অ্যাসিড গ্রুপের ওষুধগুলো মোটামুটি সবকটাই নিয়ে একটু আলোচনা করি। এরপরে আরেকটি অ্যাসিড গ্রুপের মেডিসিন আছে ফসফরিক অ্যাসিড বা অ্যাসিড ফস। অ্যাসিড ফস বা ফসফরিক অ্যাসিড। বেশি বিবর্ধিত দেহ অ্যাসিড ফসফরিক বিনা স্নায়ুর ঘোর দুঃখ মানসিক। বেশি বিবর্ধিত দেহ অ্যাসিড ফসফরিক, অর্থাৎ অ্যাসিড ফসের যে দেহটা সেটা একটু বেশি ধরনের বিবর্ধিত, বিনা স্নায়ুর জোর দুঃখ মানসিক। এটা স্নায়বিক যে সিমটমসগুলো রোগগুলো থাকে সেক্ষেত্রে এটা ভালো কাজ করে। মস্তিষ্কের হ্রাস হেতু বহির বিষয়তে উদাসীন থাকে সদা স্মৃতি ধ্বংসকে। তাহলে আমরা এটা দেখছি নার্ভাস সিস্টেমের একটা সুন্দর ওষুধ। নার্ভাস সিস্টেমে কি হচ্ছে, মস্তিষ্কের হ্রাস হেতু বহির বিষয়ে উদাসীন থাকে সদা স্মৃতি ধ্বংসতে। তার লস অফ মেমোরি থাকে, তার অ্যাবসেন্ট মাইন্ডেডনেস থাকে, এই সমস্তগুলো থাকে। সাদা কিংবা লালাময় যজ্ঞবী প্রস্রাব, সাদা কিংবা লালাময় যজ্ঞবী প্রস্রাব, বহুমূত্রে রাতে যদি ঘন ঘন স্রাব। তাহলে আমরা এখন বর্তমান যুগে ডায়াবেটিস ভয়াবহ আকার ধারণ করেছে। এখন খানিকটা ডায়াবেটিস মহামারী আকার নিয়েছে। আপনারা দেখবেন, লক্ষ্য করে চায়ের দোকানে গেলে বুঝতে পারবেন যে ডায়াবেটিসের সংখ্যাটা কীরকম দিন দিন বেড়ে গেছে। চায়ের দোকানে গিয়ে প্রায় লোকে বলে চিনি ছাড়া চা দাও। অর্থাৎ কারো কারো ডায়াবেটিস আছে, কারো কারো ডায়াবেটিস টেন্ডেন্সি আছে। তাহলে এখানে বহুমূত্রের রোগের অ্যাসিড ফস কিন্তু একটা খুব কার্যকরী ওষুধ বহুমূত্র। তা কীরকম বহুমূত্র রোগে আমরা কখন দেব? সাদা কিংবা লালাময় যজ্ঞবী প্রস্রাব যখন একেবারে সাদা হবে কিংবা প্রস্রাবের সঙ্গে লালা পড়বে, লালা জাতীয় পড়বে, আর সেরকম বহুমূত্র থাকলে এবং সেই মানে বহুমূত্র রুগী যে রাতে ঘন ঘন প্রস্রাব হয় তাকে আমরা অ্যাসিড ফস দেব। দৌর্বল্য শৈথুল্য আর ধ্বজভঙ্গ রোগ, অস্থির আস্তন ব্যথা জানীয় প্রয়োগ। আমরা ছেলেদের আরেকটা রোগ হয়, সেটা হচ্ছে ধ্বজভঙ্গ, অর্থাৎ তার সেক্সুয়াল অ্যাক্ট করার মতো কোনো ক্ষমতা নেই, অর্থাৎ তার লিঙ্গ উত্থান হয় না। এই লিঙ্গ উত্থান না হওয়ার জন্য তার ধ্বজভঙ্গ হয়, অর্থাৎ তার স্ত্রী সঙ্গম করার মতো ক্ষমতা তার থাকে না, লোপ পায়। আর এছাড়াও আরেকটা রোগ ছেলেদের হয়, সেখানেও আমরা কিন্তু অ্যাসিড ফস ব্যবহার করতে পারি। নাইট পলিউশন, অর্থাৎ স্বপ্নদোষ অথবা অসারে বীর্যস্খলন, এই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যাসিড ফস ব্যবহার করতে পারি। তাই অ্যাসিড ফস
ব্যবহারের ক্ষেত্রে কি কি? দুর্বল শৈথিল্য আর ধ্বজভঙ্গ রোগ, অস্থির আস্তানো ব্যথা, জানীয় প্রয়োগ। তার যে মানে মেন্টালিটি, সে একটা অস্থির ভাব থাকে, আশ্রণ ব্যথা থাকে, এই সমস্ত সঙ্গে যদি ধাতু দুর্বল থাকে সেক্ষেত্রে আমরা অ্যাসিড ফস ব্যবহার করি। শুক্র কমল তালু দেশে গুরু প্রচাপন, অক্সিপুটে কিংবা ব্যথা সঙ্গীতে বর্ধন। আমাদের মাথার যে অক্সিপুট, যেটা আমরা অ্যানাটমিতে জানব, অক্সিপুট সেটা হচ্ছে অথবা তালু দেশে গুরু প্রচাপন, অস্থির আসন ব্যথা জানীয় প্রয়োগ। আচ্ছা, শুক্ল কমল তালু দেশে গুরু প্রচলন, অক্সিপুটে কিংবা ব্যথা সঙ্গীত বর্ধন। অক্সিপুটে যে ব্যথাটা হয় সেটা কোনো গান বাজনা শুনলে তার একটু বেড়ে যায়। তা আমরা আরও হোমিওপ্যাথি মেডিসিন আছে যেটা গান বাজনা শুনলে তার মানে কষ্ট বেড়ে যায়, যেমন গ্রাফাইটিসের মধ্যে একটা আছে, তার একটা উইপিং টেন্ডেন্সি থাকে গান বাজনা শুনলে। তা ঘোর ঘাম, কোটারাক্ষী, দিবা নিদ্রালতা, দশামাংশ হতে উচ্চ মাত্রা, বিনির্ণতা, তার যে ঘাম সেটা ভোরবেলা ঘামটা হয়, আর চক্ষু কঠোর মতো থাকে, আর দিনের বেলা একটা ড্রাজিনেস ঘুম ঘুম ভাব থাকে। আর ওষুধটা আমরা ওই উচ্চ মাত্রাতে ব্যবহার করলে সুফলটা পাবো, উচ্চ মাত্রা। বুকটি দুর্বল, কামে কামনা বর্ধিত, সান্নিপাত, কাল রক্ত, মস্তিষ্ক স্তম্ভিত। তার বুকে একটা উইকনেস, দুর্বলতা থাকে, আর রক্ত, তার যে কোনো ডিসচার্জ রক্তের রংটা হয় কালো, আর মাথার মধ্যে একটা মানে স্তব্ধতা থাকে, সবিরাম জ্বর থাকে। সবিরাম জ্বরের ক্ষেত্রে আমরা অ্যাসিড ফসটা ব্যবহার করি। তৃষ্ণাহীনতার কথা রাখিও স্মরণ। এই যে সবিরাম জ্বর, সেই জ্বরের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো, মাথায় রাখবো, সেটা হচ্ছে মানে শ্বাসলেস, জল পিপাসা তার থাকবে না। এই তৃষ্ণাহীনতা রেখে আমরা অ্যাসিড ফস চিন্তা ভাবনা করি। পরবর্তী পর্যায়ে আমরা আরেকটি অ্যাসিড নিয়ে আলোচনা করব। সেই অ্যাসিডটার নাম হচ্ছে অ্যাসিড সালফুরিক বা সালফুরিক অ্যাসিড। তা কাজের ক্ষিপ্ত অম্লদহে অ্যাসিড সালফ, অন্তকল্প রজস্রাব, শৈলিক সে পাপ। পিঠে ব্যথা, ঘামযুক্ত মস্তিষ্ক হনন, অতিক্ষীণ অম্লবমি, শিহরি দশন, প্রাণাশক্তি নিবারিত মূলারিষ্ট, আর 3 গুণ জলে দাও 10 ফোঁটা তা। অ্যাসিড সালফুরিক অর্থাৎ সালফুরিক অ্যাসিড। তা সালফুরিক অ্যাসিডে অম্লদহ অ্যাসিড সালফ, যেখানে অ্যাসিডিটির প্রাবল্য থাকে সেখানে আমরা অ্যাসিড ফসের কথা চিন্তা করতে পারি। আর কি? অন্তকল্প রজস্রাব, শৈরিক সে পাপ। এটা আমি ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা। তা পিঠে ব্যথা, ঘামযুক্ত মস্তিষ্ক হনন, পিঠে ঘামের সঙ্গে ব্যথা থাকে পিঠে, আর মাথায় যেটা থাকবে, মাথায় হনন,
অতি ক্ষীণ অম্ল বমি শিহরি দশন। অতি ক্ষীণ অম্ল বমি অর্থাৎ অ্যাসিড ভমিটিংটা হয়। আর যেখানে যারা যারা ওই হ্যাবিচুয়াল ড্রাঙ্কার, যাদের ওই মদের প্রতি আসক্তি আছে, সেই পান আসক্তি নিবারণের জন্য আমরা এটা 3-4টা ব্যবহার করতে, মূল যে অরিষ্ট, সেই অরিষ্টটা আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ 10 ফোঁটা আমরা অরিষ্ট ব্যবহার করব, সেই সঙ্গে তার 3 গুণ জল দিয়ে তাকে দেওয়া হবে। এটা হচ্ছে একটা মানে যাদের মানে মদের নেশা বা সুরাপানের নেশা আছে, তাদের সেই নেশা দূর করার জন্য বা তাদের আসক্তি কমানোর জন্য আমরা অ্যাসিড সাল্ট ব্যবহার করতে পারি। তাহলে দেখা গেল যে আমরা অ্যাসিড সাল্টে বিশেষ করে অ্যাসিডিটি, পিঠের ব্যথা এবং ঘামযুক্ত আর মস্তিষ্কের যে একটা অবরুদ্ধ অবস্থা, এই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যাসিড সাল্ট ব্যবহার করতে পারি। আমরা আগে এই কটা অ্যাসিড গ্রুপের কয়েকটা মেডিসিন নিয়ে আলোচনা করলাম। আমরা পরবর্তী সময়ে বাকি যে মেডিসিনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব।